স্বাগত সবাইকে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের শুরুতে আপনাদের জানাবো শিরোনাম। প্রধান উপদেষ্টা ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, 6 সমঝোতা স্মারক সই, রেলপথ উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার সহ বিভিন্ন খাতে $106 কোটি দেওয়ার আশ্বাস। মৃত্যুবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস কেন বিএনপিকে দোষারোপ করলেন, প্রশ্ন নেতাদের। তিনি বলেছেন শুধুমাত্র একটি দল নির্বাচন চায়। তো আমরা এই বিষয়ে মনে করি ওনার যথেষ্ট তথ্য নেই। স্থল নিম্নচাপের কারণে দেশ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত, বাড়িঘর ও দোকানপাটে জলোচ্ছ্বাসের পানি, রাজধানী সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। আজকে 30 তারিখ এবং 31 তারিখ সারাদিনে মোটামুটি বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অংশে। হত্যাচেষ্টা মামলায় কারাগারে মুক্তিযোদ্ধা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আনোয়ারা বেগম, উদ্দেশ্যমূলক হয়রানি দাবি স্বজনদের। আমার মা 2021 সালেই অবসরে চলে যান, আর এরপর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক বা আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্কই ছিল না। মামলাটি দায়ের হয় 2025 সালের ফেব্রুয়ারি মাসে। তো এই মামলায় ওনার সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নেই, যেহেতু উনি 2021 সালে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গিয়েছেন। আগামীকাল পোশাক ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন বিজিএমইএ নির্বাচন, টেকসই ও রাজনীতি মুক্ত সংগঠন গড়া ও ভাবমূর্তি পুনরুদ্ধারের অঙ্গীকার। সমতায় ফিরতে আজ দ্বিতীয় টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পেসারদের ওপর আস্থা রাখতে লিটনকে পরামর্শ কামরান আকমলের। পেস বোলিং শক্তি বাড়াতে হবে, তবে সঠিক সময়ে সঠিক বোলারকে ব্যবহার করতে হবে। পাকিস্তানি ব্যাটারদের দুর্বলতা অনুযায়ী বল করতে হবে। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। জাপানের সাথে 6 সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক সই হয়েছে। বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে $106 কোটি দেবে টোকিও। প্রধানমন্ত্রী ইশিবাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। এর আগে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়। দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রধান। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস বাংলাদেশ ও জাপানের সম্পর্কের স্মৃতিচারণ করেন। বৈঠকে উভয় পক্ষ একটি মুক্ত ইন্দো প্যাসিফিক গঠনে যৌথ দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন। Personally, I have long association and deep engagements with Japanese partners for decades through microfinance, social business, and educational collaboration. জাপানের প্রধানমন্ত্রী ইশিবা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের বর্তমান সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা সংস্কারমূলক পদক্ষেপে জাপানের সমর্থন জানান। এ সময় অধ্যাপক ইউনূস বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে জাপান সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। We reiterate our firm commitment to our shared vision of a free, open, peaceful, secure, and inclusive Indo-Pacific for the shared prosperity of all. To realize this vision, Bangladesh is ready to forge partnership and cooperation with Japan to ensure maritime safety and security, freedom of navigation, sustainable use and management of marine resources,
promote enhanced connectivity and combat transnational organized crimes in the Indo-Pacific region. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের সাথে 6 সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন ও অনুদান হিসেবে $106 কোটি দেবে টোকিও। এছাড়া অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে প্রায় $42 কোটি। এদিকে জয়দেবপুর থেকে ঈশ্বরদীকে ডুয়েল গেজ ডাবল রেলপথে উন্নীত করতে $64 কোটি এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও $42 লাখ দেবে জাপান। বাংলাদেশ ও জাপানের এই বৈঠকে দক্ষ মানব সম্পদ সহ জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি ও সাংস্কৃতিক সম্পর্কে জোরদারে সম্মত হয়েছেন দুই নেতা। প্রধানমন্ত্রী ইশিবাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ। প্রধান উপদেষ্টাই চান না নির্বাচন হোক, এ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। পৃথক কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কেবল বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন চায়। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি। শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই হাজির হন ঢাকা মহানগর ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থায়ী কমিটির সদস্যদের পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন চায় না অন্তর্বর্তী সরকার। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না। ছিল ইউনূস, উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। নেতারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র আর অগ্রগতি রুখে দিতেই হত্যা করা হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতাকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা বলছেন, তিনি যে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন স্বাধীন বাংলাদেশে, সেটিই ছিল প্রথম সংস্কার ভাবনা। তার আলোকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030 এবং পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। মানিক মিয়া অ্যাভিনিউ ও হাইকোর্ট মাজারে এসব কার্যক্রমে অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার কাছে সঠিক তথ্য নেই বলেই নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করেছেন। সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত। যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে, এগুলো চলমান প্রক্রিয়া। বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হচ্ছে, সেই বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে, এটা আমাদের প্রতিশ্রুতি। খাবার ও বস্ত্র বিতরণে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা নির্বাচন সংস্কারকে মুখোমুখি দাঁড় না করাতে সরকারের প্রতি আহ্বান জানান। এই দেশটি যাতে কর্তৃত্ববাদী শাসনে আর ফিরে না যায়, দেশের মানুষ যাতে সুশাসন পায়, সেজন্য সকলকে নিয়ে 31 দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। দেশের মানুষ গ্রহণ করেছে, সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল গ্রহণ করেছে। আবারও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন সাবেক রাষ্ট্রপতি। বহুদলীয় গণতন্ত্র আর দেশের অর্থনৈতিক মুক্তির কারিগর হিসেবে দেখা হয় জিয়াউর রহমানকে। নিজ জন্মস্থান বগুড়ার বাগবাড়ি গ্রামের মানুষের কাছে জিয়া অসাধারণ এক ব্যক্তিত্ব। তাদের মতে, সামরিক কর্মকর্তা থেকে জিয়ার জনপ্রিয় রাজনৈতিক হয়ে ওঠার পেছনে ছিল দেশপ্রেম আর জনকল্যাণ। জিয়াউর রহমানের জন্মস্থান ঘুরে এসে আরও জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন, ক্যামেরায় ছিলেন রুবেল হাসান।
আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। বাংলাদেশের জন্মলগ্ন থেকে ঘটনাবহুল জীবন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। ক্ষণজন্মা এই জাতীয়তাবাদী রাষ্ট্রনায়কের জীবনাবসান ঘটে 1981-র 30 মে। চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় সেনা কর্মকর্তার নিষ্ঠুর শিকার হন তিনি। জিয়াউর রহমানের জন্ম 1936 সালে বগুড়ার বাগবাড়ির নানা বাড়িতে। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে সেখানে পৌঁছাতে হয় আঁকাবাঁকা পথ ধরে। বাগবাড়ি বাজার থেকে একটু ডানে গেলেই চোখে পড়ে জিয়া বাড়ি। মূল ঘরের সামনে কাচারি ঘর, দোতলা এই ছোট্ট ভবনেই জন্ম থেকে কৈশোর অবধি কাটান জিয়াউর রহমান। অথচ স্মৃতিমাখা এই ভবনে অর্থের কোনো চাকচিক্য চোখে পড়ে না। বাগবাড়ি গ্রামের যে জিয়া বাড়ি, সেই জিয়া বাড়ির এই কক্ষেই জন্ম নিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আর সাদামাটা এই কক্ষে আসবাব বলতে খুব বেশি কিছু নেই। রয়েছে একটি ড্রেসিং টেবিল, একটি খাট, একটি টি টেবিল আর একটি আলমিরা। কি বলছেন এই বাগবাড়ির স্থানীয়রা? প্রতাপশালী সেনা কর্মকর্তা কিংবা রাষ্ট্রপ্রধান হয়েও কেমন ছিলেন জিয়াউর রহমান? লাখ লাখ পুলিশ আসলো, দেখলাম উনি বললো, এই প্রশাসন বলে তোমাকে বলো না, আমার গ্রামের লোক, বুঝলি? তো উনি খালি হাসিয়ে কথা বলছে। উনি নিঃস্বার্থ না পরস্বার্থ লোক ছিল, পায়ে হাত দিয়ে গ্রামগঞ্জে বেড়াতো। তাই এমন একটা কথা বলছিল, মায়ের কোলে যেমন ছেলে ঘুমায়, এইভাবে এই বাংলাদেশের লোককে আমি ঘুমাবো, বা এইভাবে আমি দেশটা শান্তিতে আনবো। জিয়াউর রহমানের মৃত্যু এখনও কাঁদায় বগুড়ার এই প্রান্তিক মানুষগুলোকে। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রাম যেন ঠিক মফস্বল। এই জিয়াবাড়ির সামনেই রয়েছে ফসলি ক্ষেত, তার পেছনে শানবাঁধানো পুকুরঘাট। এমন পরিবেশ থেকেই যেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার দলের নির্বাচনী প্রতীক রেখেছিলেন ধানের শীষ, কিংবা দেশকে চেয়েছিলেন সুজলা সুফলা শস্য শ্যামলা এক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। যাদের স্মৃতিতে এখনও আছেন বিএনপির প্রতিষ্ঠাতা, তাঁরা স্মরণ করলেন সেই সময়ের কথা। স্থানীয়রা জানান, মৃত্যুর একদিন আগেও জিয়াউর রহমান এসেছিলেন বাগবাড়িতে। সেদিনই তো বাগবাড়ি চলে যায়, মঞ্জুর সাথে একটা চলতেছিল, দ্বন্দ্ব চলতেছিল। আমরা তাড়াতাড়ি আসেন, এটা তাক ফাঁকি দিয়ে লেগেছে জাস্ট, যেটা বাস্তব। লেজার পরে তো রাত্রে অপারেশন করলে জাস্ট। তাই খালি ওখানে বললো যে আমার একটা খুব জরুরি কাজ, আমি আর অপেক্ষা করতে পারলাম না, আপনারা থাকেন, বেঁচে থাকলে আবার দেখা হবে, এইটুকু বলে। তাই তখন হেলিকপ্টারে চলে গেছে। আর সে যায় তার সাথ যা, পরের দিনে সকালে আমরা শূন্য, তাই মারা গেছে। হয়তো খবর শোনা মারা যাওয়ার সাথে সাথে মানুষের চোখের পানি বহু পড়ছে। দেশের জন্য তো সেটা জীবন দিয়েছিল বাড়ি, ইনশাল্লাহ খুব চেষ্টা করছে, আল্লাহ তার ভাগ্য হয়নি। বারোটা ঘটনা জ্যৈষ্ঠ মাসের কাটামের মধ্যে আমি 2 দিন ভাত খাইনি, টেনশন হতো। জিয়াকে হত্যার মধ্য দিয়ে গোটা দেশের দারুণ সম্ভাবনাকে হত্যা করা হয়েছে বলে মনে করেন বাগবাড়ির স্থানীয়রা। তারা বলছেন, সেই হত্যাকাণ্ডই পিছিয়ে দেয় বাংলাদেশকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বগুড়া। নিম্নচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। ভারী বৃষ্টি এবং কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পানিতে উপকূলীয় জেলা ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী সহ তলিয়ে গেছে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপের সাথে সারা দেশের নৌ যোগাযোগ এখনও বন্ধ। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, ভোলা ও বরিশালের কয়েকটি রুটেও লঞ্চ চলাচল বন্ধ। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল তলিয়ে আছে। পাহাড় ধসের শঙ্কায় পার্বত্যাঞ্চলে ঝুঁকিপূর্ণ হয়ে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। রাস্তার ক্ষতি হয়েছে, মাছে পুকুরের মাছ গেছে গিয়া, গাছরা ভাঙ্গিয়ে হালাইছে, বিদ্যুতের ক্ষতি হয়েছে, বিদ্যুৎ পাই না 4 দিন থেমাই। পানির এত পরিমাণ চাপ, তাতে আমাদের বড় রাস্তা আছে, সরকারি যে বড় রাস্তা, এর উপরেও আমার আডু পরিমাণ পানি হয়েছে। ঠিক আছে, আমাদের নদী ভাঙ্গুলির লগে যে এই সমস্ত বাড়িঘর ছিল, অনেক বাড়ি তলায় গেছে। এদিকে পরিমাণ কমে গেলেও আরও একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সকালে নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। জানান, নোয়াখালীর মাইজদি এলাকায় সর্বোচ্চ 196 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 24 ঘন্টায়।
গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত বৃষ্টিপাত পেয়েছি 196 মিলিমিটার, যেটা হয়তো বা আজকে আরও পরিমাণ কমে আসতে পারে, কিন্তু সারাদিনে বৃষ্টির একটা সম্ভাবনা আছে। আজকে 30 তারিখ এবং 31 তারিখ সারাদিনে মোটামুটি বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অংশে। তবে 1 তারিখ বা 2 তারিখের কাছাকাছি সময়ে গিয়ে বৃষ্টির প্রবণতা এবং পরিমাণ অনেকটা কমে আসে, আবহাওয়ার একটা উন্নতি হয়ে যেতে পারে। বৃষ্টির কারণে জলাবদ্ধতার খবরাখবর জানতে একটু কুমিল্লা যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এখন আপনি যে এলাকায় আছেন সেখানে জলাবদ্ধতা নিরসনে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কি অবস্থা সেখানকার একটু বিস্তারিত জানাবেন। সোয়ার, আমি এখন যেই এলাকাটিতে রয়েছি এটি নগরীর একেবারেই একটি প্রধান সড়ক, এটি মনোহরপুর এলাকা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই প্রধান সড়কটি কিন্তু সকাল থেকেই আসলে পানির নিচে তলিয়ে আছে, অর্থাৎ গতকাল সারাদিন এবং সারা রাত ঝড়সহ বৃষ্টি যে হয়েছে সেই বৃষ্টির পানিতে কিন্তু শহরের এই দুরবস্থা হয়েছে। অর্থাৎ নগরীর কিন্তু বিভিন্ন প্রান্ত, নজরুল এভিনিউ, রানীর বাজার, রেস কোর্স, পুলিশ লাইন্স, এসব এলাকাগুলো কিন্তু আসলে পানির নিচে তলিয়ে আছে। এছাড়াও শহরের 27টি ওয়ার্ডের এই বিভিন্ন এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে আছে। অর্থাৎ আমরা বৃষ্টির যে পূর্ব মুহূর্তগুলোতে আমরা প্রতি বছরই দেখি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা স্বরূপ যে প্রধান যে খালগুলো রয়েছে সেটি কিন্তু পরিষ্কার করা হয়, কিন্তু চলতি বছরে কিন্তু আসলে তেমন কোনো উদ্যোগ আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেখতে পারিনি। ফলে যে জলাবদ্ধতার যে আসলে কষ্ট সেটি কিন্তু আসলে নগরবাসীর মধ্যে বরাবরই বিরাজ করছে। তো সকাল থেকেই কিন্তু এই জলাবদ্ধতা দিয়ে কিন্তু যারা জরুরি প্রয়োজনে ঘর থেকে বেরিয়েছেন তাদের কিন্তু কাজকর্ম সারছেন। শহরের এরকম কিন্তু প্রতিটি অলিগলিতে এখন কিন্তু প্রত্যেকটি এলাকায় কিন্তু পানিতে তলিয়ে রয়েছে। সোয়া খোকন দেখাচ্ছিলেন কুমিল্লার অবস্থা, আপনাকে ধন্যবাদ। এবারে আবহাওয়া পরিস্থিতির খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, আমাদের একটু জানাবেন আপনি কোন এলাকায় আছেন, সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন, আর কোন কোন এলাকায় জলাবদ্ধতা একটু বেশি হয়েছে, প্রশাসন কি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, কি দেখছেন জানাবেন। সোহার, আমি এই মুহূর্তে রয়েছি নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়। বড় বড় ঢেউ, বৈরী আবহাওয়া, তার মধ্যেও আসলে সাধারণ মানুষ অর্থাৎ যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ঘুরছেন, মজা করছেন। যদিও বা ঝুঁকি তারা জানেন, বেশ কয়েকজন পরে সেখানে আহত হয়েছেন, তারপরেও কিন্তু তাদের যে আনন্দ সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখছি সকাল থেকেই আসলে বড় বড় ঢেউ, এবং সেই সাথে যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সমুদ্র সংকেত, সতর্কতা সংকেত স্থানীয়ভাবে দেখাতে বলা হয়েছে, তার বাইরে গতকাল থেকে আমরা দেখছি বড় বড় ঢেউ এবং বাতাসের যে ব্যাগ সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, গতকাল থেকে আজ সকাল 9টা পর্যন্ত প্রায় 192 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এবং সকাল থেকে আমরা দেখছি কখনো থেমে থেমে গুড়ি বৃষ্টি, কখনো বা মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং সেই সাথে সাগর বেশ উত্তাল রয়েছে। এই উত্তাল অবস্থার মধ্যে আসলে সাধারণ মানুষের যে অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন, বড় বড় ঢেউ, সেই ঢেউয়ের মাঝেই তারা কিন্তু তাদের যে আনন্দ, যেই সমুদ্র বিলাস সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। আমরা দেখেছি যে গতকাল রাতে যে বড় বড় ঢেউ এবং বাতাসের বেগের কারণে দুটি লাইটারের জাহাজ কিন্তু আসলে একেবারেই তাদের যেই নিয়ন্ত্রণ সেটি হারিয়ে কিন্তু তারা একেবারেই তীরে আছড়ে পড়েছে। সব মিলিয়ে কিন্তু আমরা সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে আমরা ঘুরে দেখেছি, এখনো পর্যন্ত তেমন কোনো জলাবদ্ধতার খবর আমরা পাইনি। হয়তো আরো ভারী বৃষ্টিপাত হলে সেখানে নিচু এলাকাগুলোতে নিশ্চয়ই পানি জমে যাবে। সুমন পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এদিকে রাতভর রাজধানীতে হয় ভারী বর্ষণ, এতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, ছিল তীব্র যানজট। ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে অনেক গাড়ি, ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থেকে যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ। জলজটের খবর জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। খিলক্ষেত এলাকার এই মার্কেটে 1 দশকেরও বেশি সময় ধরে ব্যবসা করছেন কাউসার হোসেন। তার দোকান নিচতলায় হয়, একটু ভারী বৃষ্টি হলেই ঢোকে পানি। পানি ছেঁচে বাড়ি করতেছি, ড্রেনের অবস্থা অনেক খারাপ, এটা আমাদের বৃষ্টি হলে এই কাজই করতে হয়। রাজধানীর বহু দোকানের অবস্থা ছিল এরকম। মিরপুরের কালশি আর কাজীপাড়ার মূল সড়কের অবস্থা ছিল সবচেয়ে ভয়াবহ। পানিতে আটকে সৃষ্টি হয় তীব্র যানজট। পানি নিষ্কাশনের জন্য গাড়ির থেকে পানি নামাইতে বোতল কাটে পানি নামাইতেছি, তারপরে পারতেছি না। জলজটের এই ভোগান্তি থেকে মুক্তির আকুতি ছিল রাতজাগা নগরবাসীর কণ্ঠে। প্রতি বছর 6 মাসের অন্তরে যদি ড্রেনটি ভালোভাবে পরিষ্কার করা হয় তাহলে একদম মনে হয় যে
ঢাকা সিটির মধ্যে পানি মুক্ত থাকবে। কাজ করতেছে এই লাইন সেই লাইন, কিন্তু বৃষ্টি আসলে পানি ঘন্টায় ঘন্টায় থাকে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করার খবর জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংবাদ বিজ্ঞপ্তিতে যোগাযোগ করার মোবাইল নম্বরও যুক্ত করা হয়। তবে রাতে বেশ কয়েকবার কল করা হলেও ওপাশ থেকে সাড়া দেয়নি কেউ। প্রত্যেকটি এলাকাতেই সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকছে এবং সেই পানি নামার কোনো নামই নেই। প্রত্যেকটি ড্রেন, প্রত্যেকটি লাইন একেবারে বদ্ধ। এখনই সুন্দর পরিকল্পনা নিয়ে কাজ শুরু না করলে এই পরিস্থিতি দিনকে দিন আরও ভয়াবহ হয়ে উঠবে। তাজদুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হত্যাচেষ্টা মামলায় কারাগারে গেলেন নারী মুক্তিযুদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর SM আনোয়ারা বেগম। একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক সাবেক নেতার দায়ের করা জুলাই অভ্যুত্থানের মামলায় বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিমের আদালত। তবে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা বলে দাবি করে তার মুক্তি চেয়েছেন তার স্বজনরা। ডক্টর আনোয়ারা বেগম স্বাধিকার আদায়ের লড়াইয়ে ছিলেন অগ্রভাগে। বীর মুক্তিযোদ্ধা, জীবনের অর্ধেকটা সময় কেটেছে মানুষ গড়ার কাজে। প্রায় ৩৫ বছর ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। অথচ শেষ বয়সে গ্রেফতার হয়ে কারাগারে গেলেন হত্যাচেষ্টার অভিযোগ মাথায় নিয়ে। জানা যায়, চলতি বছরের 25 ফেব্রুয়ারি সূত্রপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। মামলায় 193 আসামির মধ্যে ডক্টর আনোয়ারার নামও রয়েছে। মামলার বিবরণে বলা হয়, গেল বছরের জুলাই অভ্যুত্থানের সময়ে 19 জুলাই নিম্ন আদালতের সামনের রাস্তায় ছাত্রদলের মিছিলে ডক্টর আনোয়ারা সহ আসামিরা পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হন মামলার বাদী। স্টার কাবাবের সামনে যখন এই মিছিলটি যায়, তখন এই আওয়ামীপন্থী যে শিক্ষক নির্দেশে এবং প্রত্যক্ষে মদদে এই মিছিলকে প্রতিহত করার জন্য ছাত্র জনতার মিছিলকে বাধা প্রদান করে এবং দেশীয় লাঠিসোঁটা অস্ত্র সজ্জিত হয়ে তারা এই ছাত্র জনতার প্রতি আঘাত আনে। এ মামলায় বুধবার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ডক্টর আনোয়ারাকে গ্রেফতার করে পুলিশ। পরিকল্পিতভাবে তাকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে বলে মনে করেন স্বজনরা। বয়সের সাথে সাথে ওনার অনেক রোগও দেখা দিচ্ছে। আর যে গ্রাউন্ডে মামলাটা দেওয়া হয়েছে ওখানে বলা হয়েছে যে উনি 24 জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত ছিল আর আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। কিন্তু আমার মা 2021 সালেই অবসরে চলে যান। আর এরপর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক বা আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্কই ছিল না। যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেন বিবাদী পক্ষের আইনজীবী। এবং এই মামলাটি দায়ের হয় 2025 সালের ফেব্রুয়ারি মাসে। তো এই মামলায় ওনার সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নেই, যেহেতু উনি 2021 সালেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গিয়েছেন এবং উনি অবসরকালীন জীবনযাপন করতেছেন। তো এই কথাগুলো আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এবং বলেছি যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি ওনার বয়স 70 ইয়ার্স অ্যাবাভ। ডক্টর আনোয়ারার মুক্তি চেয়েছেন সন্তান আর আইনজীবীরা। বলছেন জামিনের জন্য আবেদন করবেন উচ্চ আদালতে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর নির্বাচনকাল, মুখোমুখি ফোরাম ও সম্মিলিত পরিষদ, এরই মধ্যে শেষ প্রচারণা। টেকসই ও রাজনীতিমুক্ত বিজিএমইএ গড়তে দেয়া হচ্ছে প্রতিশ্রুতি। সবার আশা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। প্রার্থীরা বলছেন, সংগঠনটির হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে, দেখতে হবে ব্যবসায়ীদের স্বার্থ। প্রায় 10 মাস ধরে স্থবির বিজিএমইএ। পরিবর্তিত অবস্থায় তৈরি হয় নেতৃত্ব শূন্যতা। আগামীকাল শনিবার পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচন, মাঠে 76 প্রার্থী। ফোরাম প্যানেল থেকে লড়ছেন 35 জন। দেওয়া হচ্ছে পোশাক খাতকে শক্ত অবস্থানে নেবার প্রতিশ্রুতি। এই নির্বাচনে ফোরাম জয়ী হলে আমরা বাংলাদেশের পোশাক শিল্প খাতের ব্যাপক পরিবর্তন আনব। বিজিএমইএ সদস্যদের কাছে আমি সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করছি। গার্মেন্টস শিল্পে চলমান সংকট থেকে উত্তরণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিশ্রুত তরুণ নেতৃত্ব। এই ইয়াং প্যানেল কিন্তু এমন না যে কেউ এক্সপিরিয়েন্স না, সবাই কিন্তু মিনিমাম 10 বছরের এক্সপিরিয়েন্স গার্মেন্টস ট্রেডে। আলটিমেটলি এটা আমাদের বিজিএমইএ। ডেফিনেটলি নির্বাচন হওয়াটা উচিত। তখন হয় কি, ভোটারদের রাইটস এক্সারসাইজ করা হয়। যারা লিডারশিপ ছিলেন, হোয়াট এভার দ্য রিজন মে বি, আমাদের কেন জানে মনে হচ্ছে আমাদের উই ডিডন্ট হ্যাভ এনি এজেন্সি। আমাদের কষ্টগুলো অথবা ফ্রাস্ট্রেশনগুলো বিভিন্ন সরকার অথবা
তুলে ধরা হতো না, উই টু সাফার ফর দ্যাট। শিল্প মালিকদের ভরসাস্থল বিজিএমইএ সেই সংগঠনকে সক্রিয় করতে হবে। ফোরামের থেকে যারা নির্বাচিত হবে অথবা ফোরাম যদি বিজিএমইএ পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই যে মালিকদের স্বার্থ সংরক্ষণ করবে, মালিকদের সাথে সাথে শ্রমিকরা যেন ভালো থাকে সেই কাজগুলো করবে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোট। মোট ভোটার 1864 জন। একযোগে ঢাকা এবং চট্টগ্রামে চলবে ভোট গ্রহণ। রিবন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিসিবির নতুন সভাপতি নির্বাচনে আজ বিকেলে 4:30টায় অনুষ্ঠিত হবে জরুরি বোর্ড সভা, যেখানে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন আমিনুল ইসলাম বুলবুল। এর আগে বুলবুলকে পরিচালক মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করবে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি। তবে সভাপতি পদ থেকে ইস্তফা না দেওয়ার ঘোষণা দেন তিনি। এদিকে পরিচালক পদ বাতিল হওয়ার পর গুঞ্জন রটেছিল ফারুক আহমেদ দেশ ছেড়েছেন। তবে যমুনা টেলিভিশনকে ফারুক আহমেদ নিশ্চিত করেছেন তিনি চুরি করেননি, যে দেশ ছাড়বেন। বিদেশ নয়, দেশে আছেন তিনি। শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরবেন ফারুক আহমেদ। চীনের ক্রিকেটের জনক বলা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। আফগানিস্তান ক্রিকেটের উন্নয়নে যাদের সবচেয়ে বড় ভূমিকা, বুলবুল তাদের একজন। আফগানিস্তানের ক্রিকেট সিস্টেম বুলবুলের হাতেই তৈরি। আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার বুলবুলের হাতে এবার বিসিবির দায়িত্ব। ক্রিকইনফোর সর্বকালের সেরা টি-20 প্লেয়ারের খেতাব জিতেছেন রাশিদ খান, আর উইজডেন তো রাশিদকে এই স্বীকৃতি দিয়ে রেখেছে সেই 2020 সালেই। আফগানিস্তানের একজন ক্রিকেটার, একটা ফরম্যাটের সেরা ক্রিকেটার কতখানি অবিশ্বাস্য তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। শুধু রাশিদ কেন, অবিশ্বাসের জন্ম তো স্বয়ং আফগানিস্তানই দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের মানুষ যেখানে জানেই না পরদিনের সূর্যটা তারা দেখতে পারবেন কিনা। সেই দেশটা ক্রিকেট খেলছে, আর শুধু খেলছেই না, রীতিমতো রাজ করছে। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে, ওয়ানডে বিশ্বকাপেও ছিল সেরা 6-এ, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হারিয়েছে ইংল্যান্ডের মতো দলকে। জানিয়ে রাখা, আফগানদের এই উত্থানে অনেক বড় কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া আমিনুল ইসলাম বুলবুলের। আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে এশিয়ান অঞ্চলে কাজ করেছেন বুলবুল। সেখানেই দায়িত্ব পড়েছে আফগানদের ক্রিকেট কাঠামো উন্নয়নের। আফগানদের নিয়ে ওয়ার্কশপ করেছিলেন বুলবুল। শোনা যায় আফগানিস্তানে যে 3টা হাই পারফরমেন্স সেন্টার আছে সেগুলো তৈরির পরিকল্পনাও বুলবুলের। একসময় যে দেশটায় 11 জন ক্রিকেটারও ছিল না, বুলবুলদের ছোঁয়ায় সংখ্যাটা এখন লাখে পৌঁছেছে। চীনা ক্রিকেটের জনকও বলা হয় বুলবুলকে। বলা হয়ে থাকে চীনে ক্রিকেট খেলা প্রথম ব্যক্তি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এসিসির হয়ে চীনে ক্রিকেটের আত্মপ্রকাশে কাজ করেছিলেন বুলবুল। দেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে চীনের ভাষাও শেখেন। যে দেশটা ব্যাট বলি পর্যন্ত চিনত না, তাদের চেনানো, আগ্রহী করা, এমনকি ব্যাট ধরতে পর্যন্ত শিখিয়েছিলেন বুলবুল। 1999 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। ক্যারিয়ার শেষে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়, কোচিংয়ের লেভেল 2 কমপ্লিট করেন, যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। এরপর দেশে ফিরে আবাহনীকে জেতান ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা। আবারও দেশে ফিরেছেন বুলবুল, এবার বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন সারথি হয়ে। সাম্প্রতিক ব্যর্থতায় ক্রিকেটের চাহিদা নিম্নমুখী। দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের প্রত্যাশা নতুন সভাপতির হাতেই বদলে যাবে দেশের ক্রিকেট। তবে সেই প্রত্যাশার বাস্তবায়ন কতখানি হবে সেই উত্তর মিলবে সময় গড়ালেই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। এবারে জানাবো বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। সমতায় ফেরার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরে ম্যাচ শুরু হবে শুক্রবার রাত 9টায়। প্রথম ম্যাচে 37 রানের জয়ে সিরিজে 1-0 এগিয়ে স্বাগতিক পাকিস্তান।
202 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মিডল অর্ডারের ব্যর্থতায় 167 রানে অল আউট হয় বাংলাদেশ। বল হাতে স্পিনার রিশাদ শেখ মেহেদিরাও ছিলেন ব্যর্থ। নামেন প্রতি সুবিচার করতে পারেননি পেসার শরীফুল ও তানজিম সাকিব। তাই এই ম্যাচে 3 পেসারের পরিবর্তে 2 পেসার নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। ব্যাটিংয়ে ইমন, হৃদয় ও শামীম পাটোয়ারিকে নিতে হবে বাড়তি দায়িত্ব। বিপরীতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে পাকিস্তান। স্পিন নয়, পেসারদের উপর আস্থা রেখে কৌশল সাজালেই পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা বাড়বে বাংলাদেশে। লিটন দাসকে এমন পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল, ঠিক যেমনটা রাওয়ালপিন্ডি টেস্টে করেছিলেন হাসান, তাসকিন, নাহিদরা। সে সাথে আগে ব্যাটিং করলে 180 রান করলেই লড়াই করা সম্ভব বলছেন কামরান। এই তো কদিন আগের কথা, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় করে দেশে ফিরেছিল বাংলাদেশ দল। সেই বাংলাদেশ দল এবার টি-20 সিরিজ খেলতে এসে প্রথম ম্যাচে বড় হারে অনেকটাই ব্যাকফুটে। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল দিলেন বাংলাদেশ দলকে জয়ের ফর্মুলা। ঠিক রাওয়ালপিন্ডিতে যেভাবে পেস বোলিং দিয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছিল বাংলাদেশ দল, সেই একই ফর্মুলায় বাংলাদেশকে খেলার পরামর্শ দিলেন কামরান। লাহোর কি পিচ পে আপনি দেখা ব্রেক ইতনা হ্যায় নেই হ্যায়। লাহোরের পিচ সহজে ভাঙে না। একজন স্পিনার নিয়ে একাদশ গড়তে হবে, পেস বোলিং শক্তি বাড়াতে হবে, তবে সঠিক সময়ে সঠিক বোলারকে ব্যবহার করতে হবে। পাকিস্তানি ব্যাটারদের দুর্বলতা অনুযায়ী বল করতে হবে, ঠিক যেমনটা করেছিল রাওয়ালপিন্ডি টেস্টে। কি এক এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স দেখানি পড়েগি। লাহোরে সিরিজের প্রথম ম্যাচে লিটন দাসের অধিনায়কত্ব মোটেও পছন্দ হয়নি কামরান আকমলের। পেসারদের ওভার পূরণ না করায় খুশি নন সাবেক এই উইকেট রক্ষক ব্যাটার। বিশেষ করে হাসান মাহমুদকে বোলিংয়ে না আনাটা মানতে পারছেন না তিনি। আকমলের মতে 139 রানে 5 উইকেট হারানো পাকিস্তানকে পরিকল্পিতভাবে আক্রমণ করলে মাঝারি স্কোরেই আটকাতে পারত বাংলাদেশ। जब आप पार्ट टाइमर 19वां ओवर करवाएंगे, পার্ট টাইমার বোলার কেন 19তম ওভারে বোলিং করবে? 1-2টা বল তো যে কেউ বাউন্ডারি মেরে দেবে। অধিনায়কের হাতে অনেক অপশন ছিল, শরীফুল, হাসান, সাকিব সবারই ওভার বাকি ছিল। আমি বলবো পাকিস্তানকে 160-70 রানের মধ্যে আটকাতে হবে বাংলাদেশকে। লিটনের ভুলেই রান হয়েছে 200। लास्ट के ओवर फास्ट बॉलर्स करें। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করছেন 3 আকমল ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়জন। আগে ব্যাটিং করলে টপ অর্ডারের যে কোনো একজন বড় স্কোর করলেই 170 থেকে 80 রান তুলতে পারবে বাংলাদেশ। আর সেটা হলেই পাকিস্তানের সাথে লড়াই করার মতো রসদ হবে টাইগারদের, বলছেন কামরান। पहले बांग्लादेश को ये सोचना चाहिए 170-180 रन बनाए अगर पहले बैटिंग करते हुए। আগে ব্যাট করলে বাংলাদেশকে 170 থেকে 80 রান করতে হবে। পাকিস্তান আগে ব্যাট করলে তাদের 175 রানের মধ্যে বেঁধে ফেলতে হবে, তখনই সুযোগ আসবে। টপ অর্ডারে একজন 60-70 করলে কাজটা সহজ হয়ে যাবে। गुड स्ट्राइक रेट के साथ लाइक সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের অবসরে বাংলাদেশ দল শক্তি হারিয়েছে অনেকটাই। তার উপর তাসকিন, মুস্তাফিজুর, নাহিদকে না পাওয়ায় অনেকটাই পিছিয়ে পড়েছে অতিথি শিবির, বিশ্বাস কামরানের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান। হাতিরঝিল অনুষ্ঠিত হলো অ্যাক্টিভ পালস উইমেন্স রান। বৃষ্টি মাথায় নিয়ে দৌড়ে অংশ নেন হাজার খানেক প্রতিযোগী। আয়োজনে ছিল ছোট্ট শিশুরাও। সবার অংশগ্রহণে আয়োজন পাল্টে যায় মিলন মেলায়। দৌড়ের প্রতি নারীদের আরও বেশি আগ্রহী করে তোলার বার্তা ছিল ইভেন্টে। অ্যাক্টিভ পালস উইমেন্স রানের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই হাতিরঝিলে হাজির শত শত নারী। সবাই অংশ নিলেন অ্যাক্টিভ পালস উইমেন্স রান ইভেন্টে। সমস্বরে জাতীয় সঙ্গীত গেয়ে শুরু আয়োজন। মুষলধারে বৃষ্টি দৌড়াতে আসা নারীদের উৎসাহ একটুও টলাতে পারেনি। গরমের চেয়ে বরং এমন ঠান্ডা দিন দৌড়ের জন্য ভালো, বলেন অংশগ্রহণকারীরা। পরিবেশ আসলে কাউকে থামাতে পারে নাই, সবাই অনেক আনন্দের সাথে উৎসাহের সাথে রান করলো। হাঁটা দৌড়া যেটাই বলেন না কেন, এটা শরীরের জন্য ভালো। সকালবেলায় রান করলে আর কি শরীরও ভালো, আবার ফোনের প্রতি যে অ্যাডিকশন এটা থেকেও আর কি দূরে থাকা যায়। এখানে মেয়েদেরকে যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। দৌড়ে অনেকে এসেছেন পরিবার সমেত। ছোট বড় সবার অংশগ্রহণে অন্যরকম মাত্রা পায় এই আয়োজন। আব্বু ম্যারাথন দিয়েছিল, আমার ইচ্ছা হয়েছিল তখন যে আমিও দিবের জন্য এসেছি। আমার শরীরকে মানে ভালো রাখার জন্য আমি দৌড়াই। বাসায় বলে তুমি ভালো করে দৌড়াবে আর তোমার বেশি কনফিডেন্ট রাখার উচিত। এরকম ওয়েদার আসলে গরমের রোদের থেকেও অনেক বেটার। ওরা তো দৌড়াতেই চায় না, তারপরও সকালে উঠে ওদেরকে নিয়ে আসছি। বাচ্চাদের যদি আমরা বাসার মধ্যেই রাখি তাহলে রোদ প্রতিরোধ ক্ষমতা তো ওদের বাড়বে না।
সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে এমন আয়োজন বেশি বেশি করার কথা বলেন দৌড়াতে আসা নারীরা। আমাদের হাঁটা চলা বা দৌড়াদৌড়ি বা এভাবে নেচারের সাথে কানেক্ট করার স্কোপগুলো অনেক কম। ফার্স্টে ভাবছিলাম যে বৃষ্টি হলে কিভাবে হবে, বাট আজকে বৃষ্টিতেও দৌড়িয়ে খুবই ভালো লাগলো। আমরা যারা এক্সারসাইজ করি এভরিডে তাদের জন্য এটা খুব এনজয়েবল একটা মোমেন্ট। বৈরী আবহাওয়াতেও এমন ভালো আয়োজন সামনের দিনে অনুপ্রেরণা যোগাবে বলে জানান আয়োজকরা। একটা ইভেন্ট করতে গেলে কত রাত ঘুমাই না বা কত কষ্ট করতে আসলে আমরাই অর্গানাইজাররা জানি। সো মানুষ হচ্ছে একদিন আসে 2 ঘন্টা দৌড়া চলে যায়। তো যখন দেখি না একটা ভালো রিভিউ লিখতেছে বা তারা হচ্ছে নিজের হেলথ বা ফিটনেসকে খুব কাজে লাগাচ্ছে বা কেউ ফার্স্ট টাইম রান করে এসে নেক্সট টাইম হচ্ছে আবার আসার জন্য মানে আমাদেরকে বলতেছে কবে নেক্সট ইভেন্ট। সো এটা আমাদেরকে ইন্সপায়ার করে। সো এই জন্য হচ্ছে আমরা হচ্ছে মানে এই ইভেন্টগুলো হোস্ট করি। দৌড় শেষে সবাইকে দেওয়া হয় মেডেল, পুরস্কৃত করা হয় 2 ক্যাটাগরিতে শীর্ষস্থান অধিকারীদের। তাজদুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে বিদায় নিচ্ছি আমি নাবিলা সোহার। পরের ঘণ্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী ইশরাত জাহান। দেখার আমন্ত্রণ রইল।